নমস্কার, আমি তুষ্টি। আজ আমি দ্বাদশ শ্রেণীর আন্তর্জাতিক সম্পর্কের কয়েকটি মৌলিক ধারণা এই অধ্যায়টি নিয়ে একটু আলোচনা করব। এখন প্রশ্ন হলো যে আন্তর্জাতিক সম্পর্ক কি এবং এটি কবে থেকে আলোচিত হতে শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই আন্তর্জাতিক সম্পর্ক আলোচিত হতে শুরু করে। এখন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়? আন্তর্জাতিক সম্পর্ক হলো সমাজবিজ্ঞানের এমন একটি গতিশীল শাখা যা বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, অরাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠান, কূটনীতি, বিশ্ব বাণিজ্য, বিশ্ব পরিবেশ, জনমত প্রচার প্রভৃতি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। আন্তর্জাতিক সম্পর্কের কয়েকটি মৌলিক ধারণা আছে। এগুলি হলো ক্ষমতা বা শক্তি, জাতীয় স্বার্থ, জোট নিরপেক্ষতা এবং বিশ্বায়ন। প্রথমে ক্ষমতা বা শক্তি সম্বন্ধে একটু আলোচনা করে নিই। এই ক্ষমতা বা শক্তি বলতে হ্যান্স মর্গেনথাউ বলেছেন যে ক্ষমতা বা শক্তি হলো অন্যের মন ও কাজকর্মের ওপর একজন মানুষের নিয়ন্ত্রণ। এদিক থেকে বিচার করে তিনি রাজনৈতিক ক্ষমতা বলতে রাষ্ট্রীয় কর্তৃত্বের অধিকারীদের নিজেদের মধ্যে এবং সাধারণভাবে তাদের সঙ্গে জনগণের পারস্পরিক নিয়ন্ত্রণমূলক সম্পর্ককেও বোঝাতে চেয়েছেন। এখন এই ক্ষমতার প্রকৃতি সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। অনেক সময় ক্ষমতাকে উদ্দেশ্য সাধনের উপায় বলে মনে করা হয়, কিন্তু কৌলম্বিস ও উলফে মনে করেন যে শান্তি, নিরাপত্তা, জাতীয় উন্নয়ন প্রভৃতি লক্ষ্য পূরণের জন্য রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে থাকে। অর্থাৎ শান্তি, নিরাপত্তা, জাতীয় উন্নয়ন প্রভৃতি লক্ষ্য পূরণের জন্য রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে থাকে। এখন এই দুটো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দুটো অনুমানের ওপর ভিত্তি করে ক্ষমতার ধারণা গড়ে উঠেছে। এই দুটি অনুমান হলো ক্ষমতা বলতে যুদ্ধ করার সামর্থ্যকে বুঝিয়েছেন, আরেকটি হলো ক্ষমতা পরিমাপযোগ্য। কিন্তু এই দুটি ধারণাই ভ্রান্ত বলে মনে করা হয়েছে। এবার আসি ক্ষমতা ও বলপ্রয়োগের মধ্যে পার্থক্য সম্বন্ধে। অনেক সময় ক্ষমতা ও বলপ্রয়োগকে অভিন্ন বলে মনে করা হয়, কিন্তু কৌলম্বিস ও উলফে ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলেন যে বলপ্রয়োগ বলতে সামরিক শক্তির প্রয়োগকে বোঝানো হয়েছে, আর ক্ষমতার ধারণা অনেক বেশি ব্যাপক। এবার আসি ক্ষমতা ও প্রভাবের মধ্যে পার্থক্য বিষয়ে। কেউ কেউ ক্ষমতা ও প্রভাবকে সমর্থক বলে মনে করলেও স্লেইচার উভয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন। এবার আসি শ্রেণী বিভাজন প্রসঙ্গে। আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতাকে ইএইচকার নিম্নলিখিত 3 ভাগে ভাগ করেছেন। একটি হলো সামরিক ক্ষমতা, দ্বিতীয় হলো অর্থনৈতিক ক্ষমতা, আর তৃতীয় হলো জনমত গঠনের ক্ষমতা। সামরিক ক্ষমতা বলতে কি বোঝায়? একটি রাষ্ট্র কতখানি শক্তিশালী তা তার সামরিক ক্ষমতার উপর যথেষ্ট পরিমাণে নির্ভর করে। অর্থাৎ একটা রাষ্ট্র কতখানি শক্তিশালী হবে তা তার সামরিক ক্ষমতা মানে মিলিটারি ফোর্সের উপর নির্ভর করে, মানে মিলিটারি পাওয়ারের উপর নির্ভর করে। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে স্পাইকম্যান বলেছেন যে সর্বশেষ বিচারে যুদ্ধ করার সামর্থ্যের মধ্যে একটি রাষ্ট্রের ক্ষমতার পরিচয় পাওয়া যায়। অর্থাৎ যুদ্ধ যে করতে পারবে তাকে বেশি শক্তিশালী বা সম্পদশালী বলে মনে করা হবে। এবার আসছে অর্থনৈতিক ক্ষমতা। এই সামরিক ক্ষমতার মতো অর্থনৈতিক ক্ষমতার অধিকারী রাষ্ট্রগুলি বিশ্ব রাজনীতিক গতি প্রকৃতিকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করতে সক্ষম, কারণ যথেষ্ট সম্পদশালী রাষ্ট্র সহজেই যুদ্ধ গ্রহণ করার ঝুঁকি গ্রহণ করতে পারে। অর্থাৎ সম্পদশালী রাষ্ট্রই যুদ্ধ গ্রহণ করার ঝুঁকি গ্রহণ করে বলে মনে করা হয়, বা অনেকে মনে করে থাকেন, বা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন। এবার আসছে জনমত গঠনের ক্ষমতায়। বিশ্ব রাজনীতিতে সামরিক ও অর্থনৈতিক ক্ষমতার মতো জনমত গঠনের ক্ষমতাও বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। প্রতিটি সরকার তার দেশের জনগণের মনোবল বৃদ্ধি ও তাদের ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে যেমন প্রচার কার্য চালায়, তেমনি বিদেশি জনগণের সমর্থন লাভের জন্য তা করে থাকে। তাহলে আমরা এই বিষয়গুলি নিয়ে আজ আলোচনা করলাম। আবার পরবর্তী ভিডিওতে আমি বিশদে এই বিষয়গুলি নিয়ে বা পরবর্তী বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। নমস্কার।